জাতীয় সুরক্ষা, দেশের সার্বভৌমত্ব রক্ষা। সম্প্রতি মুর্শিদাবাদের যে আগুন পরিস্থিতি বা অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে রিপোর্ট, সেই রিপোর্টটা সম্পর্কে আপনারা কি সবাই অবগত? আর যদি অবগত হন, তাহলে এটাও বোঝার দরকার রয়েছে যে আগামী দিনে এটা একটা বড় উদ্বেগের জায়গা তৈরি হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রক বলছে যে বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে দুষ্কৃতীরা তারা এই কাণ্ড ঘটিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জেমদের সঙ্গে মিটিংয়েও তিনি একথা বলেছেন যে বাংলাদেশ থেকে এসে হয়তো এখানে এই কাণ্ড ঘটানো হয়েছে। একই সঙ্গে তিনি রাজনীতির বেশ কিছু বক্তব্যও রেখেছেন। বিএসএফ এর বিরুদ্ধেও তিনি সুর চড়িয়েছেন। অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার বিরুদ্ধে তিনি সরব হয়েছেন। তবে আক্ষরিক অর্থে দেখতে গেলে এসব সব আলোচনা, পর্যালোচনা এসব তো থাকবেই, কিন্তু আমাদের দেশের সুরক্ষার স্বার্থে কি করণীয় সেটা কিন্তু ভীষণ রকম জরুরি। আর সেই জায়গাটার বিষয়ে আলোচনা করার জন্যই আজকে আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস দা, আরো একবার স্বাগত আপনাকে। শুভাশিস দা, এটা খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা আসলো, বাংলাদেশের পরিস্থিতি আমরা জানি, সেখানে কি সিচুয়েশন আমরা জানি, আমরা দীর্ঘ আলোচনা করেছি বিভিন্ন শোতে। বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে মুর্শিদাবাদ, যেটা সীমান্ত এলাকা, সেই এলাকায় এসে এরকম একটা কাণ্ড ঘটিয়ে চলে যাচ্ছে। এটা এর থেকে লজ্জার ঘটনা বা লজ্জার বিষয় কিন্তু আর হতে পারে না কিছু। আমার প্রশ্ন হচ্ছে যে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে মানে এরপর ভারতের কি কি স্টেপ হতে পারে, কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে এরপর, ওয়ান বাই ওয়ান যদি আসি। দেখো, যেহেতু একটা প্রেম ভালোবাসার একটা এনভায়রনমেন্ট আছে পশ্চিমবাংলায় এবং তার উপরে এরকম ঘটনা ঘটছে, দুটোকে মিলিতভাবে একটা ছোট্ট ছোট্ট লাইন দিয়ে শুরু করছি। খায়ামের লাইন আমার ঠিক মনে পড়ছে না এক্স্যাক্টলি কোন কবিতা। তো লাইনটা হচ্ছে এরকম অনেকটা, ইয়ে মোহব্বত হ্যায় মেরি জান, জিতনি বার চাহো তুম পুছ লো হামসে, জবাব আজ নেহি তো কাল হাম জরুর দেঙ্গে। পয়েন্টটা হলো যে বিভিন্ন রকমভাবে জাতীয় সুরক্ষার উপরে তো প্রশ্ন উঠছে, প্রশ্ন করছেও বিভিন্ন দেশ তাদের মতো করে। জবাব আমরা দেব, কারণ আমরা জানি জবাব কিভাবে দিতে হয়, কিন্তু আমরা প্রসিডিওরাল অ্যান্সারিং সিস্টেমের উপরে বিশ্বাস করি। আমরা হ্যাপাজার্ড ডিপ্লোমেসিতে বিশ্বাস করি না। আমরা ভীষণ ওয়েট অ্যান্ড ওয়াচ থিওরিতে ডিপ্লোমেসিকে পালন করি এবং আমরা জানি কিভাবে একটা উত্তরকে সাজিয়ে একটা মানুষ অবধি পৌঁছে দিতে হয়। ভালো করে বোঝো একটা জিনিস, যে ঘটনাটা মুর্শিদাবাদে ঘটেছে তার গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এজেন্সি এবং স্টেট গভর্নমেন্টের তিন ধরনের ন্যারেটিভ আছে। যে ন্যারেটিভগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এজেন্সির ন্যারেটিভটা অনেকটা কাছাকাছি, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যে ন্যারেটিভ দেয় সেই ন্যারেটিভের পিছনে মূল্যবান তথ্য থাকে এজেন্সির তরফ থেকে এবং সেগুলোকে কনসিডার করে বিভিন্ন অ্যানালিসিসের মাধ্যমে তারপর একটা ন্যারেটিভ দেন। স্টেট গভর্নমেন্টও সিমিলারলি তার মেশিনারির আমার বিশ্বাস প্রচুর ইনপুট থাকে, সেই ইনপুটগুলোকে নিয়ে একটা ন্যারেটিভ দেন। প্রথম জিনিস যেটা ভারতবর্ষের গভর্নমেন্ট অ্যাজ এ দায়িত্ববান ডিপ্লোম্যাটিক স্টেট করবে, সেটা হলো যে তারা এই দুটো ন্যারেটিভকে নিয়ে বসে একটা প্রপার ইনভেস্টিগেটিভ আইডিয়া তৈরি করবে, একটা প্রপার ইনভেস্টিগেটিভ নেটওয়ার্ক তৈরি করবে, একটা ডকুমেন্টেড অ্যাপ্রোচে এগোবে। দেখো, একটা এভিডেন্সকে বিভিন্ন মাল্টিপ্লিকেশনের মাধ্যমে বা বিভিন্ন রেপ্লিকেশনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া যেতে পারে যেটা অমুক দেশ জড়িত বা অমুক দেশের এই সংগঠন জড়িত। কে জড়িত কে জড়িত নয়, এটাকে প্রথমে ডিপ্লোমেসিতে বা এই ধরনের ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন যাতে যার একটা অ্যাঙ্গেল হতেই পারে, সেই সব অ্যাঙ্গেলে সবার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কনফার্মেশন। ইউ ক্যানট ওয়ার্ক অন অ্যান্টিসিপেশন, কনফার্মেশন করতে হবে। সেই কনফার্মেশন কিভাবে হবে? ডকুমেন্টেড এভিডেন্সের মাধ্যমে হবে। বিভিন্ন লোক আছে যাদের বিভিন্ন রকম মুভমেন্টকে খুব ক্লোজলি এজেন্সিরা ফলো করে, সেই মুভমেন্টসগুলোকে কি করে ডকুমেন্ট করা যায়, কিভাবে বোঝা যায় তার রিলেটেড কি 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 ফ্যাক্টর হতে পারে, সেইগুলোকে সব একত্রিত করে একটা প্রপার ইনভেস্টিগেশন হবে। এবার এটা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজ। এই ইনভেস্টিগেশন হয়ে ধরো রিপোর্ট বেরোলো যে কোনো যেই দেশটাকে বা যেই দেশের কোনো জড়িত সংগঠনকে আমাদের মনে হচ্ছে তারা এর সাথে যুক্ত, সেটা যে মুহূর্তে কনফার্ম হয়ে যাবে তারা দুটো অপশানে যায়। প্রথম অপশান হচ্ছে ডায়ালগস। ডায়ালগস মানে কি? সেই দেশে যদি কোনো নির্বাচিত সরকার থাকে বা সেই দেশের যদি কোনো দায়িত্বপ্রাপ্ত গভর্নমেন্টের রিলেটেড বডি থাকে, তাদের সাথে একটা আলোচনায় বসাটা খুব প্রয়োজনীয়, যেখানে তাদেরকে মার্ক করে দেওয়া হবে
যে এই সংগঠনের এই অমুক তমুক লিডার এই ধরনের ঘটনা আমাদের দেশে ঘটিয়েছে, তোমরা এই বিষয় সম্বন্ধে তোমাদের স্ট্যান্ডটা কি? আমি এখানে একটা ছোট্ট প্রশ্ন করি, বাংলাদেশে তো ইলেক্টেড কোনো বডি নেই, Correct. ইলেক্টেড গভর্নমেন্ট নেই, ভারত কি তাহলে কার সঙ্গে কথা বলবে? যে ওদের দায়িত্ব নেবে, যে ওদের দায়িত্বে আছে তাকেই প্রথমে অ্যাপ্রোচটা করবে। এটা জেনারেল অ্যাপ্রোচ, এটাতে কোনো ইলেক্টেড গভর্নমেন্ট ডিসিশন মেকিং এ ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাপ্রোচ আমি ফেলতেই পারি, আমি চিঠি দিতেই পারি। আগে যেমন অবজারভেশনসের চিঠিগুলো গেছিল, সেটা তো একটা অ্যাড্রেসে গেছিল, সেটা তো একটা লোকের কাছে গেছিল। সে সিমিলার অবজারভেশন যে আমাদের দেশের ভিতরে আমাদের ইন্টারনাল টেরিটরির মধ্যে একটা ওয়েল আর্টিকুলেটেড ইভেন্ট ঘটিয়েছে, যাতে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আরও বড় অনেক রকম গণ্ডগোল বাঁধতে পারতো, আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি বিপন্ন হতে পারতো। আপনাদের এখানে যোগাযোগ পাওয়া গেছে, আপনারা এই বিষয় সম্বন্ধে আপনাদের স্ট্যান্ডটা ক্লিয়ার করুন। এবার বাংলাদেশের যারা দায়িত্বে আছেন তাদেরকে লিখিতভাবে জবাব দিতে হবে এই পোডিয়ামে যে আমরা এটার দায়িত্ব নিলাম কি আমরা এটার দায়িত্ব নিলাম না। ও বলতেই পারে যে হ্যাঁ আমাদের এখানে যে সংগঠনগুলো আছে তারা এই ধরনের খারাপ কাজ ঘটিয়েছে এবং আমরা তাদেরকে প্রচন্ড রকমভাবে ইন্ডিয়ার হাতে তুলে দিতে চাই, বা আমরা এটাকে আমাদের বাংলাদেশি আমরা এদেরকে অ্যারেস্ট করতে চাই বা এই ধরনের ঘটনা ঘটাতে চাই। দ্যাট ইজ অলসো আ পসিবল সলিউশন। সেটা বাংলাদেশ যদি করে আমি বলবো সেটা বুদ্ধিমানের কাজ। সেটা যদি না করে, যেমন পাকিস্তান দীর্ঘকাল ধরে করে এসছে, বহু রকমের সিজফায়ার করেছে, বহু রকমের মানুষকে উল্টোপাল্টাভাবে অ্যাটাক করেছে, আমাদের নাশকতা ঘটিয়েছে ভারতবর্ষের ভিতরে, তাদেরকে যখন ইনভেস্টিগেশনের জন্য আহ্বান জানানো হয়েছে, প্রশ্ন করা হয়েছে, তারা সবসময় বলেছে আমরা জানি না, কে করছে আমরা জানি না। পরবর্তীকালে তাদের ইনভলভমেন্ট ডাইরেক্টলি পাওয়া গেছে। তখন কিন্তু 26/11 একটা জলজান্ত উদাহরণ, জাস্ট অ্যান এক্সাম্পল, দেয়ার আর মিলিয়ন্স অফ এক্সাম্পলস। পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ যদি এই পথে হাঁটে তাহলে কিন্তু বাংলাদেশের বিপদ বাংলাদেশ বাড়াবে। কারণ ইন্ডিয়ার সেকেন্ড স্টেজ যেটা হবে সেটা হলো এই যে গোটা ঘটনাটা ঘটবে, এই গোটা ঘটনাটাকে তারা কিন্তু ইন্টারন্যাশনালাইজ করতে চাইবে। ইন্টারন্যাশনালাইজ কেন করতে চাইবে? ইন্টারন্যাশনালি ভারতের যে স্টেটাসটা আছে সেটা কিন্তু বাংলাদেশ তার তুলনায় কিচ্ছু না। আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশ যাদের উপরে ভর করে বড় বড় কথা বলে, মানে কান্ট্রিজ লাইক চায়না, দে আর অলসো ইন ইকোনমিক রিলেশন উইথ ইন্ডিয়া। চায়না খুব ভালো মতনই জানে ইন্ডিয়া ইজ এ ভেরি ভেরি বিগ কনজিউমার মার্কেট। সেখানে ইন্ডিয়ার সাথে চায়না কোনো রকম কনফ্লিক্ট জোনে আর যেতে চাইবে না। চায়না তখন কি করতে পারে? চায়নার সামনে যদি এই ধরনের তথ্য ফেলে দেয় বা ইন্টারন্যাশনাল যে কোনো পোডিয়ামে একটা তথ্য ফেলে দেয়, বিমস্টেকে ফেলে দেয়, ব্রিক্সে এই নিয়ে আলোচনা করে, ইউএন এর কাছে আলোচনা করে, কি বলতে পারে ইন্ডিয়া? যে দেখুন আমাদের ইন্টারনাল সিকিউরিটি হ্যাম্পার করার চেষ্টা করছে এরকম কিছু সংগঠন যারা বাংলাদেশের মধ্যে আছে এবং যাদের বাংলাদেশ গভর্নমেন্ট প্রোটেক্ট করছে, সেই ধরনের মানুষ এবং গভর্নমেন্ট অফিসিয়ালস অফ বাংলাদেশ আর অলসো রিলেটেড, এরকম তথ্য আমাদের কাছে এসছে। শুধু আপনারা ডিসাইড করুন হোয়াট টু ডু। সেক্ষেত্রে আমি তোমাকে বলছি যেটা ঘটতে পারে, লুকিং অ্যাজ ইন্ডিয়া অ্যাজ অ্যান অপরচুনিটি, অ্যাজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেরিটরি, বহু দেশ ব্যাকফুটে চলে যাবে সাপোর্টিং বাংলাদেশ। তারা চেষ্টা করবে সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার সাথে কানেক্টিভিটি তৈরি করার এবং ইন্ডিয়ার পাশে এসে দাঁড়ানো। সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু ইন্টারনাল প্রেশার সাংঘাতিকভাবে বাড়বে।